নমস্কার। এই ইউনিটে আমরা রাজ্যপাল অর্থাৎ গভর্নর সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সাধারণত একটি করে রাজ্যপাল এবং কখনো কখনো এক বা একাধিক রাজ্যের ক্ষেত্রেও রাজ্যপাল থাকে। এই রাজ্যপালের ভূমিকা ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবং ভারতীয় ফেডারেল স্ট্রাকচারের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইউনিটে আমরা একেবারে শুরুতেই একটা ভূমিকায় আমরা রাজ্যপালের সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। তারপর আমরা রাজ্যপালের নিয়োগ প্রক্রিয়া, তার যে কোয়ালিফিকেশনস, যোগ্যতা এবং তার মেয়াদকাল, তার টেনিওর কিংবা টার্ম অফ অফিস সম্বন্ধে আলোচনা করব। তারপরে আমরা রাজ্যপালের যে কন্ডিশনস অফ অফিস, অর্থাৎ তার যে অফিসের যে কিছু শর্তাবলী, কিছু কন্ডিশনস, টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে সেই বিষয়ে সচেতন হব। তারপর আমরা রাজ্যপালের যে স্টেটাস, পার্টিকুলারলি তিনি যেহেতু নির্বাচিত প্রতিনিধি নন, তিনি অ্যাপয়েন্টেড, তাই জন্য তার অ্যাপয়েন্টেড স্টেটাস সম্বন্ধে আমরা অবগত হব। তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আসব, যেখানে আমরা রাজ্যপালের ক্ষমতা, তার যে ফাংশনস এন্ড রেসপন্সিবিলিটিস, সেগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে তার কার্যনির্বাহী ক্ষমতা অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার্স, তার আইনি ক্ষমতা কিংবা লেজিসলেটিভ পাওয়ার্স, তার বিচার বিভাগীয় ক্ষমতা জুডিশিয়াল পাওয়ার্স এবং ইমার্জেন্সি, ডিসক্রিশনারি, এরকম ইত্যাদি কিছু তার বিবেচনামূলক এবং অন্যান্য ক্ষমতা আমরা আলোচনা করব। এবং সবশেষে একটা সংক্ষিপ্ত উপসংহারের সাথে আমরা রাজ্যপালের ওভারঅল একটা কনসেপশন ক্লিয়ার করব। প্রথমে আমরা একটা সংক্ষিপ্ত ভূমিকা কিংবা ইন্ট্রোডাকশন সম্বন্ধে, রাজ্যপালের একটি সংক্ষিপ্ত ভূমিকা কিংবা ইন্ট্রোডাকশন জেনে নেব। ভারতবর্ষে আমরা জানি রাষ্ট্রপতি যেমন কেন্দ্রীয় কার্যনির্বাহী প্রধান কিংবা উনি হচ্ছেন হেড অফ দ্য স্টেট, ঠিক তেমনি ভারতের বিভিন্ন রাজ্যগুলির ক্ষেত্রে সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ এবং পৌরোহিত্য করেন রাজ্যপাল তথা গভর্নর। অতএব ইউনিয়ন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক যেমন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক তেমনি প্রত্যেকটি রাজ্যগুলির ক্ষেত্রে গভর্নর অফ দি স্টেটস। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে গভর্নরের মুখ্য ভূমিকা, যদিও প্রকৃত নির্বাহী ক্ষমতা অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার্স ন্যস্ত আছে বিধানমণ্ডলীর কাছে, যারা মন্ত্রিসভার, যদিও রাজ্যের প্রকৃত নির্বাহী ক্ষমতা ন্যস্ত আছে বিধানমণ্ডলীর কাছে, দায়ী মন্ত্রিসভার হাতে। অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার্স রাজ্যের যে কাউন্সিল অফ মিনিস্টার্স তাদের হাতেই আছে এবং তারা কিন্তু মন্ত্রিসভা তথা রাজ্যের যে বিধানসভা, স্টেট লেজিসলেচার, তাদের কাছে দায়বদ্ধ। কিন্তু রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে তার নামে সমস্ত রাজ্য স্তরের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ হয়ে থাকে। রাজ্যের সমস্ত নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর বর্তাবে। তিনি এই ক্ষমতা স্বয়ং নিজে অথবা তার আধিকারিকগণের মাধ্যমে এই সংবিধান অনুসারে প্রয়োগ করবেন। অ্যাজ পার দ্য কনস্টিটিউশনাল প্রসিডিওরস তিনি কাজ করে থাকেন। তিনি স্বয়ং যদি করেন সেটাও হতে পারে, অথবা তিনি তার আধিকারিকগণকে ডেপুট করতে পারেন কিছু ফাংশন ডিসপেন্স করার জন্য। ভারতীয় সংবিধানে প্রতিটি রাজ্যের ক্ষেত্রে একজন করে রাজ্যপাল নিযুক্ত হবেন বলা রয়েছে, তবে একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবেও নিযুক্ত হতে পারে। অর্থাৎ প্রত্যেকটি রাজ্য যে একজন রাজ্যপাল থাকবে সেটা কিন্তু নয়, একই ব্যক্তি একাধিক রাজ্যেরও রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাতে পারে। রাজ্যপালের নিয়োগ, যোগ্যতা ও মেয়াদকাল এই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। ভারতীয় সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদ অনুসারে যে কোনো রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক তার স্বাক্ষরিত ও মুদ্রাঙ্কিত অধিপত্রের দ্বারা নিযুক্ত হন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে
রাজ্যপালের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের 157 নম্বর ধারায় বলা রয়েছে, কোনো ব্যক্তি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না যদি না তিনি ভারতীয় নাগরিক হন কিংবা তার যদি 35 বছর বয়স পূর্ণ না হয়ে থাকে। অর্থাৎ দ্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশন রাজ্যপাল হওয়ার জন্য একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক এবং অন্তত 35 বছরের বয়সী পূর্ণ হতেই হবে। তার টার্ম অফ অফিস সম্বন্ধে আমাদের একটুখানি বুঝে নিতে হবে, কেন কি সাধারণত আমরা ধরে থাকি যে রাজ্যপাল 5 বছরের জন্য নিযুক্ত হন, কিন্তু এটা কিন্তু টেকনিক্যালি ট্রু নয়। রাজ্যপালের টার্ম অফ অফিস কিংবা মেয়াদকাল সংক্রান্ত সংবিধানে 156 নম্বর ধারায় তার কার্যকালের বিবরণ দেওয়া হয়েছে। রাজ্যপালের চাকরিতে বহাল থাকা রাষ্ট্রপতির সন্তুষ্টি কিংবা প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের উপর নির্ভরশীল। অর্থাৎ যতদিন রাষ্ট্রপতি রাজ্যপালের কাজে সন্তুষ্ট ততদিন, কিংবা as long as president is having the pleasure or the governor is having the pleasure of the president, ততদিন কিন্তু রাজ্যপালের পদে নিযুক্ত থাকে। রাজ্যপাল রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজের স্বাক্ষরিত চিঠি প্রদানের দ্বারা তার পদত্যাগও কিন্তু জমা দিতে পারেন। অতএব তিনি রাষ্ট্রপতিকে তার লেটার অফ রেজিগনেশন দিতে পারেন। রাজ্যপাল তার পদে অধিষ্ঠিত হওয়ার তারিখ থেকে 5 বছর মেয়াদে এই পদে অধিষ্ঠিত থাকবে। তবে এই শর্ত থাকে যে যদি কোনো কারণে রাজ্যপাল ছেড়ে দেন কিংবা রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে যায়, তা সত্ত্বেও যতদিন না তার উত্তরসূরি পদে অধিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, যদিও এখানে 5 বছরের মেয়াদকালের কথা বলা হয়েছে, তবুও রাজ্যপাল কিন্তু পদে ততদিন থাকবেন যতদিন তিনি রাষ্ট্রপতি সন্তুষ্টির উপর নির্ভর করে আছেন। অতএব যতদিন দ্য গভর্নর এনজয়স দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট ততদিন তিনি পদে থাকবেন। কিন্তু সাধারণত সেটা 5 বছর হয় এবং তিনি চাইলে 5 বছরের পূর্বে তিনি রেজিগনেশনও দিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ মামলা সূর্যনারায়ণ চৌধুরী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া 1981 সালের এই মামলাতে রাজস্থান হাইকোর্ট রায় দেয় যে রাষ্ট্রপতির সন্তুষ্টি, অর্থাৎ যে প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের কথা আমরা এক্ষুনি আলোচনা করলাম, সেই রাষ্ট্রপতির সন্তুষ্টির আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। রাজ্যপালের চাকরির স্থায়িত্ব সেই অর্থে নেই, তিনি যে কোনো সময় রাষ্ট্রপতি কর্তৃক অপসারিত হতে পারেন। যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম যে তিনি ততদিন সেই পদে আছেন যতদিন তিনি প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট কিংবা রাষ্ট্রপতির সন্তুষ্টি এনজয় করছে। সেইটাকেই কিন্তু সূর্যনারায়ণ চৌধুরী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া 1981 সালের এই মামলাতে রাজস্থান হাইকোর্ট বলেছেন। একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, যে রাষ্ট্রপতি সন্তুষ্ট কিনা, সেই বিষয়টা কিন্তু আদালতের কাছে বিচারযোগ্য বিষয় নয়। অতএব জুডিশিয়ারি কিন্তু এটা এক্সামিন করতে পারবে না যে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এর মাধ্যমে রাজ্যপাল যে তার পদে রয়েছে সেই প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট আছে কি নেই, কিংবা কোন কারণে প্রেসিডেন্ট সেই সন্তুষ্টির থেকে দূরে সরে যাচ্ছেন, প্রেসিডেন্ট সন্তুষ্ট আর নন, সেই কারণগুলো কিন্তু ন্যায়ালয়ে বিচারযোগ্য নয়। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজ্যপালের কার্যালয়ের শর্তাবলী, অর্থাৎ দ্য কন্ডিশনস অফ দ্য অফিস অফ দ্য গভর্নর। ভারতীয় সংবিধানের 158 নম্বর ধারায় রাজ্যপালের পদের শর্তাবলীর রূপরেখা দেওয়া হয়েছে। রাজ্যপাল সংসদের কোন সদনের বা রাজ্যের বিধানমণ্ডলের কোন সদনের সদস্য হবেন না। যদি তিনি থাকেন তাহলে রাজ্যপাল হিসাবে তার পদে অধিষ্ঠিত হওয়ার তারিখ থেকে তিনি সেই সদন তার আসন খালি করেছেন বলে গণ্য হয়। ঠিক যেমন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতিও কিন্তু তিনি হচ্ছেন পার্ট অফ দ্য পার্লামেন্ট, কিন্তু তিনি পার্লামেন্টের কোন কক্ষেরই না লোকসভা না রাজ্যসভা ইন্ডিভিজুয়াল মেম্বার নন। ঠিক তেমনি রাজ্যপালও সেই রাজ্যের বিধানমণ্ডলের কোন কক্ষের মেম্বার হবেন। একই সাথে রাজ্যপাল
কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকবেন না। অর্থাৎ রাজ্যপাল কোন রকম অফিস অফ প্রফিট, যেখান থেকে তার আলাদা করে কোনো আয় হচ্ছে কিংবা কোন রকম লাভ হচ্ছে, সেই রকম পদে তিনি থাকতে পারবেন না। সংবিধানে এই যে কন্ডিশনগুলোর কথা বলা হয়েছে, রাজ্যপালের কার্যালয়ের জন্য এই যে শর্তাবলীগুলো দেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু একটা স্বচ্ছতা এবং দায়বদ্ধতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নর আরো সুনিশ্চিত করা হয়েছে। একই সাথে রাজ্যপালগণ বিনামূল্যে সরকারি বাসস্থান সহ ভাতা, বেতন ইত্যাদি পেয়ে থাকেন। আমরা জানি প্রত্যেকটি রাজ্যতেই রাজ্যপাল সাধারণত রাজভবনে থাকেন, তার একটি নির্ধারিত বেতন রয়েছে এবং সংসদ কর্তৃক গৃহীত আইন বা সংবিধানের 2য় তফসিলি অনুযায়ী রাজ্যপালদের বেতন, ভাতা ইত্যাদি নির্ধারিত হয়। কিন্তু রাজ্যপালের উপলব্ধ ও ভাতা সমূহ তার পদের কার্যকালে কখনোই হ্রাস করা যাবে না। অর্থাৎ তার কিন্তু একটা বেতনের দিক থেকে, বাসস্থানের দিক থেকে তার একটা সিকিউরিটি রয়েছে, সেটাকে তার টেনিওরের মধ্যে কিন্তু কোনোভাবে আইনসভা কমাতে পারবে না। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় শুরু করতে চলেছি, সেটা হচ্ছে রাজ্যপালের ক্ষমতা কিংবা দ্য পাওয়ার্স কিংবা ফাংশনস অফ দ্য গভর্নর। এখানে আমরা মূলত 4টি ভাগে ভাগ করে নিতে পারি। রাজ্যপালের যে এক্সিকিউটিভ কিংবা নির্বাহী ক্ষমতা, তারপর রাজ্যপালের যে লেজিসলেটিভ কিংবা আইনি ক্ষমতা, তারপর রাজ্যপালের অন্যান্য যে জুডিশিয়াল ক্ষমতা কিংবা বিচার বিভাগীয় ক্ষমতা, এবং ফাইনালি রাজ্যপালের যে অন্যান্য ইমার্জেন্সি, ডিসক্রিশনারি ইত্যাদি ক্ষমতা। তো প্রথমেই আমরা রাজ্যপালের এক্সিকিউটিভ কিংবা নির্বাহী ক্ষমতা আলোচনা করব। সংবিধানের 164 নম্বর ধারা অনুসারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। অর্থাৎ দ্য চিফ মিনিস্টার এবং চিফ মিনিস্টারের পরামর্শ অনুযায়ী দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার তারা রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়। রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষ, আবার সেই প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, প্লেজার অফ দ্য গভর্নর, রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষ মন্ত্রীরা নিজ নিজ পদে আসীন থাকে। যদিও প্রকৃত অর্থে দেখতে গেলে মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ থাকে বিধানসভার কাছে। অতএব যদিও আমরা বলছি যে এই মন্ত্রিসভা কিংবা কাউন্সিল অফ মিনিস্টার্স ততদিন পদে থাকবেন যতদিন তারা প্লেজার অফ দ্য গভর্নর এনজয় করছেন, কিন্তু আসলে তারা কিন্তু বিধানসভা, অতএব যে স্টেট লেজিসলেচার, তাদের কাছে দায়বদ্ধ। তাহলে বাস্তবে এর অর্থ হলো বিধানসভায় গরিষ্ঠ দলের নেতা তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল মনোনীত করেন এবং মন্ত্রিসভা যতক্ষণ অধিকাংশের সমর্থন পাচ্ছে কিংবা মেজরিটি সমর্থন যতদিন রয়েছে, ততদিন কিন্তু ওই পদে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যে মন্ত্রিমণ্ডলী তারা সেই পদে থাকে। সংবিধানের 165 ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের যে রাজ্যপাল তারা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হবার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করে। অর্থাৎ হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য যে কোয়ালিফিকেশনস প্রয়োজন, যেমন 10 বছরের ওকালতির অভিজ্ঞতা ইত্যাদি, সেরকম একজন ব্যক্তিকে রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করতে পারে। ঠিক তেমনি 166 নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যের সকল নির্বাহী কার্য রাজ্যপালের নামে কৃত বলে অভিব্যক্ত হয়। অর্থাৎ সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যপালের নামে গ্রহণ করা। সংবিধানের 151 অনুচ্ছেদের 2 নম্বর উপধারা অনুযায়ী ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল অর্থাৎ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রাজ্য সম্পর্কিত প্রতিবেদনগুলি রাজ্যপালের মাধ্যমে রাজ্যের বিধানসভায় পেশ করে। অর্থাৎ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সেই রাজ্য সংক্রান্ত যে রিপোর্ট
সাধারণত অডিট রিপোর্টগুলি রাজ্যপালের কাছে দিয়ে থাকেন এবং রাজ্যপালের মারফত সেটা সেই রাজ্যের বিধানসভায় পেশ হয়। এছাড়া মন্ত্রী পরিষদ ও অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা ছাড়াও রাজ্যপাল সংবিধানের 316 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করে থাকে। মন্ত্রীগণ এবং অ্যাডভোকেট জেনারেল রাজ্যপালের সন্তুষ্টি অতএব দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট যতদিন আছে সেই অনুযায়ী তারা পদে অধিষ্ঠ থাকে। কিন্তু সংবিধানের 317 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি কিংবা কমিশনের অন্যান্য সদস্যদের পদচ্যুত করবার ক্ষমতা রাজ্যপালের নেই। তাদেরকে অপসারণ করতে পারেন কেবলমাত্র রাষ্ট্রপতি, তাও সুপ্রিম কোর্টের রিপোর্টের ভিত্তিতে। অর্থাৎ এই যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান কিংবা অন্যান্য মেম্বার্স তাদেরকে রিমুভাল অপসারণ করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। রাজ্যপাল এই ক্ষেত্রে সেই সুপ্রিম কোর্টের রিপোর্টের ভিত্তিতে রাজ্যপাল তাদের নিলম্বিত কিংবা সাসপেন্ড করতে পারেন মাত্র। সংবিধানের 233 নম্বর ধারা অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের রাজ্যপাল নিয়োগ করে থাকে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র সাবঅর্ডিনেট কোর্টস, ডিস্ট্রিক্ট কোর্টস এর ক্ষেত্রেই প্রযোজ্য। 217 অনুচ্ছেদের 1 নম্বর উপধারা অনুযায়ী রাজ্যের হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের কোনো ক্ষমতা নেই। সংবিধানের 166 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর উপধারা অনুযায়ী কাজের সুবিধা ও মন্ত্রীদের উপর দপ্তর বন্টন করার জন্য প্রয়োজন হলে রাজ্যপাল নিয়ম তৈরি করতে পারে, মানে অ্যালোকেশন অফ বিজনেস এটাকে বলা হয়ে থাকে। এবং রাজ্যপালের নামে ঘোষিত এবং স্বাক্ষরিত না হলে মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তই কার্যকরী হয় না। অর্থাৎ কোন মন্ত্রী কোন পোর্টফোলিও পাচ্ছেন, অফকোর্স সেটা রাজ্যপাল নিজে একা বিচার করেন না, এটা সবসময় তিনি চিফ মিনিস্টার কিংবা মুখ্যমন্ত্রীর উপদেশেই করে থাকেন। তবুও এই যে সরকারি কাজের যে বন্টন কিংবা দপ্তরের যে বন্টন মন্ত্রীদের মধ্যে, সেটা রাজ্যপাল করে থাকে এবং সেই জন্য তিনি নিয়মও তৈরি করতে পারেন। রাজ্যের বিধানসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদের ক্ষেত্রে রাজ্যপালের নিম্নোক্ত বিষয়গুলির ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে উচ্চকক্ষে সদস্য মনোনীত করার ক্ষমতা রয়েছে। সেই বিষয়গুলি কি কি? যেমন সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমবায় আন্দোলন মানে কোঅপারেটিভ মুভমেন্ট এবং সমাজসেবা। এই সমস্ত বিষয়, এই সমস্ত স্পিয়ার্স থেকে তিনি কিন্তু যে ব্যক্তিরা কোয়ালিটি কন্ট্রিবিউশন করেছে, যারা এই সব বিষয়ে অভিজ্ঞ, তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে তিনি উচ্চকক্ষে কিংবা বিধান পরিষদে তিনি নির্বাচিত করতে পারেন। আগে কোন রাজ্যপাল প্রয়োজনে বিধানসভায় একজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকেও মনোনীত করতে পারতেন, কিন্তু সংবিধানের 104তম সংবিধান সংশোধনী অনুযায়ী এই বিধানটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন রাজ্যপাল আর কোনো অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের মনোনীত করেন না। এছাড়াও রাজ্যপালের নির্বাহী ক্ষমতার মধ্যে কিংবা এক্সিকিউটিভ পাওয়ার্স এর মধ্যে আরো কিছু অ্যাপয়েন্টিং পাওয়ার্স রয়েছে। অ্যাডভোকেট জেনারেল ছাড়াও লোকায়ুক্ত এবং উপলোকায়ুক্ত, রাজ্যের নির্বাচন কমিশনার, রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনের অন্যান্য সদস্যরা, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা এবং রাজ্যের মুখ্য তথ্য কমিশনার এবং কমিশনের সদস্যদের রাজ্যপাল নিয়োগ করে থাকে। অতএব রাজ্যপালের নির্বাহী ক্ষমতার অধীনে রাজ্যপালের কিন্তু এই একাধিক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পজিশনসকে অ্যাপয়েন্ট করার, নিয়োগ করার ক্ষমতা রাজ্যপালের রয়েছে। এরপর আমরা আলোচনা করব রাজ্যপালের আইনি ক্ষমতা কিংবা দ্য লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট। ভারতের রাষ্ট্রপতি যেমন সংসদের একটি অংশ, তেমনি রাজ্যের রাজ্যপালও আইনসভার একটি অংশ, যদিও তিনি কোনো নির্দিষ্ট সদনের সদস্য নন। অর্থাৎ আপার হাউস কিংবা লোয়ার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার, তার তিনি ইন্ডিভিজুয়াল সদস্য নন,
কিন্তু তিনি রাজ্যের আইনসভার একজন পার্ট। ভারতীয় সংবিধানের 174 ধারা অনুযায়ী রাজ্যপালের রাজ্য আইনসভায় উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে বা স্থগিত রাখার অধিকার দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজ্যপাল কিন্তু রাজ্যের আইনসভা ভেঙেও দিতে পারেন, অর্থাৎ তিনি সামান করতে পারেন, প্রয়োগ করতে পারেন। সংবিধানের 175 নম্বর ধারার অধীনে রাজ্যপাল বিধানসভায় যে কোনো সদনে বা একসঙ্গে সমবেত উভয় সদনেই ভাষণ দিতে পারেন, অর্থাৎ তিনি চাইলে নির্দিষ্ট একটি কক্ষে কিংবা জয়েন্টলি তিনি তাদেরকে মানে বিধানসভার মেম্বারদেরকে মিট করতে পারেন এবং সেই উদ্দেশ্যে সেই বিধানসভা কিংবা আইনসভার সদস্যদের উপস্থিত থাকতে হবে। রাজ্যের বিধানসভায় কোনো বিচারাধীন বিল সম্পর্কে রাজ্যপাল বিধানসভায় বার্তা পাঠাতে পারেন। এইটাকে বলা হয় দ্য পাওয়ার অফ দ্য গভর্নর টু সেন্ড মেসেজ, অর্থাৎ তিনি বিধানসভায় বার্তা পাঠাতে পারেন এবং সভায় রাজ্যপালের বার্তাটাই কিংবা মেসেজটি বিবেচনা করবে, তাদেরকে কনসিডার করতে হবে রাজ্যপালের মেসেজ। কিছু মন্তব্য সহ যে সমস্ত বিল রাজ্যপাল ফেরত পাঠান, মন্ত্রিসভা সেই বিল পুনর্নির্বাচনা করতে পারে। এই পুনর্বিবেচনা করার পরে দুটো জিনিস হতে পারে। এক, মন্ত্রিসভা সেই বিলে কিছু চেঞ্জ করলো, কিছু সংশোধন করলো, আবার সংশোধন নাও করতে পারে। অর্থাৎ পুনর্বিবেচনা করার পর, পুনরায় বিবেচনার পরে মন্ত্রিসভা সংশোধনী সহ কিংবা সংশোধনী ব্যতীত বিলটি রাজ্যপালের সম্মতির জন্য যদি আবার পাঠায়, সেই ক্ষেত্রে রাজ্যপালের কিন্তু সম্মতি দেওয়া বাধ্যতামূলক। অতএব প্রথমবার রাজ্যপাল বিচারাধীন বিলকে মন্ত্রিসভায় মেসেজ দিয়ে একটি বার্তা দিয়ে ফেরত পাঠাতে পারেন, কিন্তু সেই মন্তব্য অফকোর্স মন্ত্রিসভাকে বিবেচনা করতে হবে। কিন্তু পুনরায় বিবেচনার পরে যদি সংশোধনী করা হলো তো ভালো, সংশোধনী যদি করা নাও হয়, একই বিল রাজ্যপালের কাছে ফেরত এলে তখন তাকে কিন্তু সম্মতি দিতে হবে। সংবিধানের 188 অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল বা তার পক্ষে নিযুক্ত কোনো ব্যক্তি কোন রাজ্যের বিধানসভার বা বিধান পরিষদের সদস্যদের শপথ বা প্রত্যয় প্রদান করে থাকে। অর্থাৎ সিম্পলি ওথ যেটা, অ্যাফার্মেশন যেটা, সেটা রাজ্যপাল করে থাকে কিংবা তার নিযুক্ত কোনো ব্যক্তি করে থাকে। সংবিধানের 192 ধারা অনুযায়ী রাজ্যে আইনসভার সদস্যদের অযোগ্যতার বিষয় কিংবা ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই প্রশ্নগুলি রাজ্যপালের সিদ্ধান্তের জন্য পাঠানো হয় এবং এই ক্ষেত্রে এই ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স এর ক্ষেত্রে রাজ্যের আইনসভার সদস্যদের অযোগ্যতার বিষয় প্রশ্নগুলির ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। সংবিধানের 202 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল রাজ্য বিধানমণ্ডলে বার্ষিক আর্থিক বিবরণ পেশ অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেশ করানোর এবং ব্যয় মঞ্জুরির দাবি করার ও অর্থ বিধায়ক সুপারিশ করার ক্ষমতা রাখে। অর্থাৎ আমরা সহজ ভাষায় যেটাকে বাজেট বলে থাকি, সেইটাও কিন্তু রাজ্যপালের সুপারিশ অনুযায়ী রাজ্যের বিধানসভায় পেশ হয়। শুধু তাই না, ভারতীয় সংবিধানের 207 নম্বর ধারা অনুযায়ী আর্থিক বিলের বিশেষ বিধানের কথাও বলা রয়েছে, যেখানে রাজ্যের সমস্ত অর্থ বিল অর্থাৎ ফাইন্যান্সিয়াল বিলস কিংবা মানি বিলস শুধুমাত্র রাজ্যপালের সুপারিশের ভিত্তিতেই বিধানসভায় পেশ বা উত্থাপন করা যেতে পারে। তবে এই ধরনের বিলগুলি কখনোই বিধান পরিষদে পেশ করা যাবে না। রাজ্যপালের সম্মতি নিয়ে, রাজ্যপালের সুপারিশ নিয়ে এই অর্থ বিল, ফিনান্সিয়াল বিলগুলি একমাত্র লোয়ার হাউস অথবা বিধানসভায় পেশ করা যায়। সংবিধানের 176 নম্বর ধারা অনুযায়ী বিধানসভায় প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাজ্যপাল বিধানসভায় ভাষণ দিয়ে থাকেন এবং রাজ্যপালের বিশেষ ভাষণে উল্লেখিত যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করার জন্য সময় বরাদ্দের ব্যবস্থাও করা রয়েছে।
অতএব রাজ্যপাল যে শুধুমাত্র ভাষণ দিচ্ছেন সেটা নয়, কিন্তু রাজ্যপাল যে যে বিষয়গুলো উল্লেখ করছেন সেই বিষয়েও কিন্তু বিধানসভায় আলোচনা হবে। এই লেজিসলেটিভ পাওয়ার্স এর অধীনেই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে রাজ্যপালের ভিটো পাওয়ার্স, যেটি সংবিধানের 200 নম্বর ধারায় আলোচিত হয়েছে। এই ধারা অনুযায়ী যখন কোনো রাজ্য বিধানসভা কর্তৃক অথবা যে রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেই রাজ্যে বিধানমণ্ডলের উভয় সদন কর্তৃক কোনো বিধেয়ক গৃহীত হয়, তখন তা রাজ্যপালের নিকট উপস্থিত করতে হবে। সেই বিলটি রাজ্যপালের সামনে পেশ করা হলো, তখন রাজ্যপালকে ঘোষণা করতে হয় যে তিনি ওই বিলটিকে সম্মতি দিচ্ছেন কিংবা তিনি সেটাকে কনসেন্ট দিচ্ছেন, যেই ক্ষেত্রে সেই বিলটি আইনে পরিণত হয়, অথবা তিনি তাতে সম্মতি নাও প্রদান করতে পারেন, সেই ক্ষেত্রে সেটি আইনে পরিণত হতে সেই বিলটি ব্যর্থ হয়, কিংবা সেই বিধেয়কটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপাল সংরক্ষিত করতে পারেন, অর্থাৎ সেই বিধেয়ক গৃহীত না করে রাজ্যপাল সেটি প্রেসিডেন্ট ভারতীয় রাষ্ট্রপতির বিবেচনার স্বার্থে রিজার্ভ করতে পারেন, সেটাকে তিনি ভারতীয় রাষ্ট্রপতির বিবেচনার স্বার্থে সংরক্ষিত করতে পারেন। অর্থ বিল ব্যতীত অন্যান্য যে কোনো বিলের ক্ষেত্রে রাজ্যপাল রাজ্য আইনসভার দ্বারা পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত দিতে পারে, কিন্তু বিলটি আইনসভার দ্বারা আবার পাশ হয়ে আসার পর সেটি সংশোধন সমেত কিংবা সংশোধন ছাড়া আবার যদি পাশ হয়ে আসে, তখন রাজ্যপালের সম্মতি ঘোষণা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কিন্তু রাজ্যপালের এই যে ক্ষমতা রয়েছে বিল বিষয়ক, এইটা ভিটো পাওয়ার হিসেবে রাজ্যপালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা। ঠিক তেমনি রাজ্যপালের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ লেজিসলেটিভ পাওয়ার হয়েছে দ্য পাওয়ার টু প্রমলগেট অর্ডিন্যান্সেস, কিংবা রাজ্যপাল যে অধ্যাদেশ জারি করার ক্ষমতা। রাজ্য আইনসভার অধিবেশন স্থগিত থাকাকালীন রাজ্যপাল সংবিধানের 213 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারে। সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে, প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স মেকিং ক্ষমতা রয়েছে, রাজ্যপালের এই ক্ষমতা তারই পরিপূরক। এটি রাজ্যপালের বিবেচনামূলক ক্ষমতা নয়, অর্থাৎ ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ডিসক্রিশন অফ দ্য গভর্নর। এটি অবশ্যই মন্ত্রী পরিষদের সহায়তা ও পরামর্শে প্রয়োগ করতে হবে, অর্থাৎ তিনি নিজের ইচ্ছে মতন অধ্যাদেশ জারি করতে পারেন না। ইট ইজ বেসড অন দ্য অ্যাডভাইস অফ দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স। অধ্যাদেশটি রাজ্যের বিধানসভার সামনে অথবা পুনরায় অধিবেশন শুরু হলে উভয় সদনের সামনে পেশ করা হবে এবং আইনসভায় পুনর্নির্বাচনের 6 সপ্তাহের মধ্যে অধ্যাদেশটি কার্যকারিতা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যখন আইনসভা পুনরায় আবার ফিরে আসবে তার 6 সপ্তাহের মধ্যে সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা শেষ হয়ে যাবে। রাজ্যপাল চাইলে যে কোনো সময় অধ্যাদেশটি প্রত্যাহারও করতে পারে। এবার আমরা আলোচনা করব রাজ্যপালের বিচার বিভাগীয় কিংবা জুডিশিয়াল পাওয়ার্স। সংবিধানের 161 ধারা অনুযায়ী রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতা বিষয়ে প্রণীত কোন আইন ভঙ্গের জন্য সাজাপ্রাপ্ত অপরাধীদের দণ্ড হ্রাস করার, স্থগিত রাখার, এমনকি ক্ষমা প্রদর্শনের ক্ষমতাও রাজ্যপালের রয়েছে। অর্থাৎ রাজ্যপাল চাইলে পার্ডন, রিপ্রিভ, রেসপাইট কিংবা পানিশমেন্ট থেকে রেমিশন অনুমোদন করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি যেমন মৃত্যুদণ্ডের সাথে জড়িত শাস্তির ক্ষেত্রে ক্ষমা করতে পারেন, রাজ্যপাল কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোন রকম ক্ষমা করতে পারেন না। ডেথ পেনাল্টির ক্ষেত্রে এই ক্ষমতাটা শুধুমাত্র রাষ্ট্রপতি তথা প্রেসিডেন্টের রয়েছে, রাজ্যপালের নেই। সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী রাজ্য হাইকোর্টের মুখ্য বিচারক ও অন্যান্য বিচারকদের নিযুক্ত করবার ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপালের সাথে পরামর্শ নাও করতে পারেন। সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের হাইকোর্টের
মুখ্য বিচারক এবং অন্যান্য বিচারকদের নিযুক্ত করাও কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতি করে থাকে। ভারতীয় সংবিধানের 233 নম্বর ধারা অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের রাজ্যপাল নিয়োগ করে থাকেন, যেটা সাবঅর্ডিনেট কিংবা ডিস্ট্রিক্ট কোর্ট বলা যায়, এবং এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের পরামর্শ নিয়ে থাকেন। এবার আমরা আলোচনা করব রাজ্যপালের কিছু ডিসক্রিশনারি পাওয়ার, বিবেচনামূলক ক্ষমতা, ইমার্জেন্সি কিংবা জরুরি অবস্থার ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতা। সংবিধানের 239 ধারা 2 নম্বর উপধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের রাজ্যপালকে কোন সন্নিহিত সংঘ অর্থাৎ কোন ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে প্রশাসক রূপে নিযুক্ত করতে পারেন, এবং এই ক্ষেত্রে রাজ্যপাল মন্ত্রী পরিষদ থেকে স্বতন্ত্রভাবে সেখানকার প্রশাসক রূপে নিজস্ব দায়িত্ব সমূহ পালন করবেন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি তিনি ইউনিয়ন টেরিটরি ভার সামলাবেন যদি তাকে রাষ্ট্রপতি তেমন দায়িত্ব দিয়ে থাকে। সংবিধানের 243I অনুচ্ছেদের অধীনে রাজ্যের রাজ্যপাল প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েতগুলির জন্য আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য একটি অর্থ কমিশন কিংবা ফাইন্যান্স কমিশন গঠন করে থাকেন, এবং একই রূপে সংবিধানের 243Y অনুচ্ছেদের অধীনে তিনি পৌরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য অর্থ কমিশন সুপারিশ করে থাকেন। এই অর্থ কমিশন, ফিনান্স কমিশনগুলি সেটি পঞ্চায়েতগুলির জন্য হতে পারে, পৌরসভাগুলির জন্য হতে পারে, রাজ্যপালের কাছে সুপারিশ দিয়ে থাকে। সংবিধানের 244 ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী তফসিলি এলাকায় আইন প্রয়োগের জন্য রাজ্যপালের কিছু বিবেচনামূলক অর্থাৎ ডিসক্রিশনারি ক্ষমতা রয়েছে, এবং এই ধরনের এলাকার প্রশাসনের বিষয় রাষ্ট্রপতির কাছে তাকে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া কথা। রাজ্যের তফসিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইবদের কল্যাণ ও অগ্রগতি সম্পর্কিত বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়া উপজাতি উপদেষ্টা পরিষদের অর্থাৎ ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের দায়িত্ব হবে। কোন রাজ্যের যে কোনো তফসিলি অঞ্চলের শান্তি ও সুশাসনের জন্য অর্থাৎ পিস এবং গভর্নেন্সের জন্য নিয়ম কানুন তৈরি করার ক্ষমতাও কিন্তু রাজ্যপালের রয়েছে। বহিরাক্রম বা সশস্ত্র বিদ্রোহ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করার জন্য রাজ্যপালের কোনো জরুরি ক্ষমতা নেই, যেটা রাষ্ট্রপতির রয়েছে। অতএব ন্যাশনাল ইমার্জেন্সি ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে, রাজ্যপালের নেই। তবে রাজ্যপালের এমন ক্ষমতা আছে যে যখন তিনি নিশ্চিত হবেন রাজ্যে এমন একটি পরিস্থিতির উদ্ভব হয়েছে যাতে সংবিধানের বিধান অনুযায়ী রাজ্যের শাসন ব্যবস্থা চালানো সম্ভবপর নয়, তখন তিনি রাষ্ট্রপতির কাছে এই মর্মে ভারতীয় সংবিধানের 356 অনুচ্ছেদ অনুযায়ী একটি রিপোর্ট জমা দিতে পারেন, এবং এইভাবে রাষ্ট্রপতিকে রাজ্যের সমস্ত অথবা যে কোনো কৃত্য স্বয়ং গ্রহণ করতে বা আহ্বান করতে রাজ্যপাল আহ্বান করতে পারে। অর্থাৎ এই যে আর্টিকেল 356 অন্তর্গত রাজ্যপাল একটি রিপোর্ট পাঠাচ্ছেন যে একটি রাজ্যে কনস্টিটিউশনাল মেশিনারি ভেঙে পড়েছে, তার মাধ্যমে কিন্তু সেই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে, এবং এই প্রক্রিয়াকে সাধারণতভাবে রাষ্ট্রপতি শাসন বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানের 361 ধারার অধীনে কোন রাজ্যের রাজ্যপাল তার পদের ক্ষমতা ও কর্তব্যের প্রয়োগ ও সম্পাদনের জন্য কোনো আদালতের কাছে দায়বদ্ধ থাকবেন না। তাই এক প্রকারে বলা যেতে পারে তিনি বিচার বিভাগীয় তদন্ত থেকে কিছুটা হলেও সুরক্ষা উপভোগ করেন। তার যে ফাংশনস, তার যে ক্ষমতার ব্যবহার, সেইটা কিন্তু জুডিশিয়ারি স্ক্রুটিনি কিংবা এক্সামিন করতে পারে না। অতএব আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর থেকে এটি স্পষ্ট যে ভারতীয় সংবিধানে দেওয়া রাজ্যপালের যে পদ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভারতের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ভারতের যে ফেডারাল স্ট্রাকচার, সেই ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের যে পদ সেই সাংবিধানিক প্রধান হিসেবে
তার যে গুরুত্ব সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে কোনো রাজ্যের রাজ্যপালের পদ সাংবিধানিক প্রধান হিসেবে অপরিসীম তাৎপর্য বহন করে, যা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করে। অতএব গভর্নর অ্যাক্টস অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। সংবিধান সমুন্নত রাখতে, মসৃণ শাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে এবং জনগণের স্বার্থে রক্ষায় রাজ্যপালের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্যে আইনসভাতে যে বিলগুলি পাশ হয় সেগুলোতে সম্মতি প্রদান করা, রাজ্যের আইন শৃঙ্খলার তদারকি এবং রাষ্ট্রপতির যে অন্যান্য এক্সিকিউটিভ পাওয়ার্স, লেজিসলেটিভ পাওয়ার্স, জুডিশিয়াল পাওয়ার্স এবং তার যে অন্যান্য বিবেচনামূলক ক্ষমতার প্রয়োগের মাধ্যমে তিনি তার যে দায়িত্বগুলো পালন করে থাকেন, তাতে রাজ্যপাল ভারতের যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য এবং গণতান্ত্রিক অখণ্ডতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ঠিক যেমন ইউনিয়ন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি, ঠিক তেমনি বিভিন্ন রাজ্যগুলির ক্ষেত্রে গভর্নর কিংবা রাজ্যপাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য, ফেডারেল রিলেশনস এবং গণতান্ত্রিক অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে রাজ্যপালের পদ এবং রাজ্যপালের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।